ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছ। ক্লাস 11 ম্যাথ সেকেন্ড পেপার এক্সারসাইজ 5.2 লেকচার 1। ওয়ালাইকুম আসসালাম। দ্বিপদী বিস্তৃতি। তো ম্যাথ সেকেন্ড 5.2 এর প্রথম লেকচার। তো 5.2 এর সাথে 5.1 এর একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি এবং মিল কি কি থাকবে সেটাও বলবো। মিল এবং অমিল দুইটা আমরা বলবো। তো এখন অনেকে ওয়েটিং এ আছে, আমি অ্যাডমিট দিচ্ছি, কিন্তু ক্লাস তো শুরু করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাই দেখো, দ্বিপদী ওকে, সবাই একটু মিউট রাখো, সবাই মিউট রাখো। ওকে, সবাই দেখো, দ্বিপদী বিস্তৃতির এই যে একটা ফর্মুলা যে ছিল, আমাদের ফর্মুলা, সেখান থেকে আমরা একটা বিশেষ ফর্মুলা বানিয়েছিলাম। তোমাদের মনে আছে কিনা দেখো সবাই। 1 + x, 1 + x হোল টু দি পাওয়ার n, 1 + x হোল টু দি পাওয়ার n, এটা একটা দ্বিপদী বিস্তৃতিরই একটা ফর্মুলা, যেটা আমরা আহ, প্রথম 2 লেকচারে দেখিয়েছিলাম। হ্যাঁ, প্রথম লেকচার অথবা তার পরের লেকচার, যে কোনো একটা লেকচারে আমরা দেখিয়েছিলাম দ্বিপদী বিস্তৃতির এই ফর্মুলাটা। তো সেটা আমাদের আজ একটু কাজে লাগবে। এই কারণে সবাই আরেকবার দেখে নাও, অথবা সবাই আরেকবার লিখে নাও, যেহেতু এটা এটা আমাদেরকে আরেকবার কাজে লাগবে। ওকে, 1 + x হোল টু দি পাওয়ার n, এটার ফর্মুলা হচ্ছে 1 + nx প্লাস n ইন্টু n-1 ডিভাইড ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্স স্কোয়ার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সবাই, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই আরেকবার লিখে নাও, ঠিক আছে? n ইন্টু n-1, ওয়ালাইকুম আসসালাম, n-2 ডিভাইড 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স কিউব। সবাই মিউট রাখো, সবাই মিউট রাখো। ওকে, এরপরে শেষ পর্যন্ত আমরা জানতাম যে প্লাস দিয়ে ডট ডট দিয়ে একদম শেষ পদটা ছিল x⁴n। তাহলে আমি যেটা বললাম সবাইকে, সবাই এই ফর্মুলাটা সবাই লিখে নাও। এই ফর্মুলার ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে, যারা পরে আসতেছো ওকে সরাসরি ক্লাসে জয়েন করো। ওকে, দেখো, তাহলে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে দ্বিপদী বিস্তৃতির এই ফর্মুলাটা তোমরা প্রথম 2 লেকচারে পাবা, প্রথম লেকচার অথবা তার পরের লেকচার, 2টা লেকচার মিলিয়ে দ্বিপদী বিস্তৃতির এই ফর্মুলাটা তোমরা পাবা। তো তোমরা আজকে আরেকবার লিখে নাও, কেননা আজকে আমার আরেকবার লাগবে। ওকে, তাহলে 1 + x হোল টু দি পাওয়ার n এর দ্বিপদী বিস্তৃতির ফর্মুলা হচ্ছে এটা। যদি এরকম হয়, তাহলে এই এক্সারসাইজে আমাদের কি কি পার্থক্য থাকবে আসলে। এই এক্সারসাইজে আসলে পার্থক্য থাকবে কি সেটা একটু বলে দিই সবাইকে, সবাই লিখে নাও। সবাই লিখে নিবা, এই যে পাওয়ারটা দেখতে পাচ্ছি সবাই, পাওয়ার n, পাওয়ার n, পাওয়ার n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, পাওয়ার n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ এই যে পাওয়ারটা n দেখতে পাচ্ছি, এই n এর মান যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তখন, আচ্ছা, পাওয়ার n ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে ধারাটি ধারাটি সসীম ধারা হবে। অর্থাৎ তুমি যে ধারাটি লিখেছো উপরে, এই ধারাটি হবে সসীম ধারা। সসীম ধারা মানে কি? সসীম ধারা মানে এই ধারাটির শেষ পদ থাকবে। হ্যাঁ, সসীম ধারা মানে এই ধারাটির শেষ পদ থাকবে। দেখো, আমরা দেখতে পাচ্ছি সবাই নিশ্চয়ই ধারাটির, দেখো, শেষ পদ আছে। এই ধারাটির শেষ পদ সবাই দেখতে পাচ্ছি নিশ্চয়ই। ওকে, নেক্সট সবাই আরেকবার লিখে নাও। কিন্তু এই পাওয়ার n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা না হয়ে যদি ঋণাত্মক ঋণাত্মক সংখ্যা এবং ভগ্নাংশ, ঋণাত্মক সংখ্যা এবং যে কোনো ভগ্নাংশ যদি হয়, আমি 2টা উদাহরণ দিয়ে দিব সবাইকে। সবাই লিখে নাও, উদাহরণটা দেখলে সবাই বুঝতে পারবে যে আমি এখানে কি বলতে চাচ্ছি। ওকে, তাহলে পাওয়ার n যদি ঋণাত্মক সংখ্যা হয় এবং যদি ভগ্নাংশ হয়, আচ্ছা, ভগ্নাংশ হলে ধারাটি ধারাটি হয়ে যাবে অসীম ধারা। ধারাটি অসীম ধারা হবে। অর্থাৎ অসীম ধারা কথার অর্থ কি? ধারাটির কোনো শেষ পদ থাকবে না।
ধারাটির কোনো শেষ পদ থাকবে না। আচ্ছা, এখন তোমাদেরকে বলি একটু। প্রথম কথা হচ্ছে যে যদি আমি প্রথমে প্রথমটার একটা উদাহরণ দিয়ে আসি। সবাই দেখো প্রথমটার উদাহরণ কি, যে পাওয়ার n হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো পাওয়ার n ধনাত্মক পূর্ণ সংখ্যা কিরকম সবাই দেখো। 1 প্লাস এক্স পাওয়ার n দিয়ে দিলাম, মনে করো পাওয়ার n দিয়ে দিলাম 17, পাওয়ার n দিলাম হচ্ছে আমরা 17। তো পাওয়ার n যখন 17 দিব তখন নিশ্চয়ই আমরা এখানে বলতে পারি যে এই পাওয়ার nটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। অতএব এই ধারাটিকে যদি কেউ বিস্তার করে, তাহলে সেই ধারাটি হবে সসীম ধারা। অর্থাৎ এটাকে বিস্তার করলে সসীম ধারা হবে, মানে এই ধারার শেষ পদ থাকবে। মনে করো 1 প্লাস এক্স পাওয়ার দিয়ে দিলাম -17, যখনই পাওয়ারটা মাইনাস হয়ে গেল তখনই ধারাটির আর শেষ পদ থাকবে না, ধারাটি হয়ে যাবে অসীম ধারা। অর্থাৎ পাওয়ার যখনই মাইনাস হয়ে যাবে তখনই ধারাটি অসীম ধারা হবে, মানে ধারাটির কোনো শেষ থাকবে না। ঠিক একইভাবে মনে করো পাওয়ারটা হয়ে গেল ভগ্নাংশ। কিরকম ভগ্নাংশ? মনে করো পাওয়ারটা আমি দিয়ে দিলাম হচ্ছে হাফ দিয়ে দিলাম। দেখো হাফ কিন্তু ভগ্নাংশ, এই যে ভগ্নাংশ হলে তার মানে হাফ কিন্তু ভগ্নাংশ। অথবা একটা মাইনাস ভগ্নাংশ দেই, 1 প্লাস এক্স পাওয়ার -3/2। দেখতে পাচ্ছি এটাও ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ, হয়তো একটা প্লাস ভগ্নাংশ আর একটা মাইনাস ভগ্নাংশ। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে পাওয়ারটা যদি এরকম ভগ্নাংশ হয়ে যায় তখন এই ধারাগুলি সব অসীম ধারা হবে, এগুলার কোনো শেষ থাকবে না। আচ্ছা, তো আমরা এতদিন যেটা করেছি সেটা ছিল 5.1। আচ্ছা 5. আচ্ছা ঠিক আছে, এতদিন যেটা করেছি আমরা সেটা হচ্ছে 5.1। 5.1 এর সমস্ত ধারা ছিল সসীম ধারা। আর আজ যেটা করব সেটা হচ্ছে 5.2। 5.2 তে সমস্ত ধারা হচ্ছে অসীম ধারা। ভালো কথা। তাহলে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো, তাহলে আমি যেটা বলতেছিলাম যে তোমরা 5.1 এবং 5.2 এর মধ্যে বেসিক পার্থক্যটা বুঝতে পেরেছো কিনা। 5.1 এ সমস্ত পাওয়ার ছিল ধনাত্মক পাওয়ার, ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা, মানে কোনো ভগ্নাংশ ছিল না, পাওয়ারটা কখনোই ঋণাত্মক ছিল না। 5.1 এর জন্য পাওয়ারটা সবসময় ধনাত্মক ছিল এবং পূর্ণ সংখ্যা ছিল, এবং ওইরকম থাকলে ওই ধারাটির বিস্তার করলে সসীম ধারা হবে, মানে শেষ পদ পাওয়া যাবে। আর 5.2 তে ব্যাপারটা কি হবে, পাওয়ারগুলো সব ঋণাত্মক থাকবে, অথবা অথবা পাওয়ারগুলো সব ভগ্নাংশ থাকবে। ভগ্নাংশ ধনাত্মক ভগ্নাংশ হতে পারে, ঋণাত্মক ভগ্নাংশ হতে পারে। তো এই সময় কি হবে, ধারাটির কোনো শেষ পদ পাওয়া যাবে না, এটা হয়ে যাবে অসীম ধারা। আচ্ছা, তাহলে একজন বলো তো, এই যে আমি উপরেরটা লিখলাম যে পাওয়ার 17 দিলাম, তাহলে এটাকে বিস্তার করলে ধারাটি সসীম ধারা হবে, অর্থাৎ ধারাটির শেষ পদ পাওয়া যাবে। একজন বলো তো, এটাকে বিস্তার করলে কতগুলি পদ পাওয়া যাবে? এক্স্যাক্টলি, ওকে ঠিক আছে, ধন্যবাদ, তোমরা সবাই ঠিক বলেছো। যদি কেউ উপরের এটাকে বিস্তার করে পদ পাওয়া যাবে 18টি। অর্থাৎ পাওয়ার যত থাকে পদ সংখ্যা তার চেয়ে একটা বেশি থাকে। তার মানে পদ থাকবে 18টি, মানে বুঝতেই পারলাম যে শেষ পদ কিন্তু আছে। কিন্তু পাওয়ার যদি মাইনাস থাকে অথবা ভগ্নাংশ থাকে, ওই ধারাটির শেষ পদ থাকবে না, ওইটা হয়ে যাবে অসীম ধারা। সো দুইটা অধ্যায়ের পার্থক্য নিশ্চয় বুঝতে পেরেছো যে দুই অধ্যায়ে কি কি পার্থক্য। তাহলে যখন তুমি এই অধ্যায়টা লিখবা তখন এই যে উপরে যে ফর্মুলাটা মনে করো, এটা আমি 5.1 এর জন্য দিয়ে দিলাম। দেখো এটা আমি 5.1 এর জন্য দিয়ে দিলাম কেন? দেখো তো এই ধারাটি নিশ্চয়ই শেষ পদ দেখতে পাচ্ছি, আমরা এই ধারাটি শেষ পদ দেখতে পাচ্ছি। তার মানে এখানে আমি ধরে নিয়েছি যে পাওয়ারটা ধনাত্মক পূর্ণ সংখ্যা 5.1। এবার যদি আমি ধরে নেই মনে করো 5.2, অর্থাৎ পাওয়ার n ঋণাত্মক, পাওয়ার n ঋণাত্মক অথবা ভগ্নাংশ যদি হয়ে যায় তখন উপরের ধারাটি কেমন হবে? উপরের এই যে এই ধারাটির অবস্থা কিরকম হবে? সবাই দেখো ওই ধারাটি কেমন হবে। সবই ঠিক থাকবে, সবই ঠিক থাকবে। তাহলে একজন বলো তো, সবই যদি ঠিক থাকে কি চেঞ্জ হবে, একজন বলো। কেউ বলবে যে সবই তো ঠিক থাকবে কিন্তু কি চেঞ্জ হবে যদি পাওয়ারটা ঋণাত্মক অথবা ভগ্নাংশ হয়ে যায়? ঠিক আছে, কেউ বলবে না, তাহলে আমি বলতেছি, সবাই শুনো।
হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, দেখো বিষয়টা হচ্ছে যে যখনই তুমি দেখবা যে পাওয়ারটা ঋণাত্মক অথবা ভগ্নাংশ হয়ে গেছে, তখন নিয়ম অনুসারে তখন ধারাটি অসীম হবে। নিয়ম অনুসারে ধারাটি অসীম ধারা হবে, অর্থাৎ ধারাটি শেষ পথ থাকবে না। তার মানে তুমি এখানে ডট ডট দিয়ে দিবা, কিন্তু কোনো শেষ পথ দিতে পারবা না। ডট ডট। ওকে, তার মানে সবাই দেখতে পাচ্ছ উপরেরটাতে দেখো শেষ পথ ছিল, আর নিচেরটাতে শেষ পথ থাকবে না। আশা করি সবাই 5.1 এবং 5.2 এর বেসিক পার্থক্যটা বুঝতে পেরেছো। একটা সসীম ধারা শেষ পথ থাকে, আর 5.2 তে অসীম ধারা শেষ পথ থাকে না। আর শেষ পথ থাকবে কি থাকবে না, এটা নিশ্চয়ই 5.1 অথবা 5.2 এর উপর ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে পাওয়ারের উপরে। পাওয়ার যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে ধারাটি শেষ পথ থাকবে, আর পাওয়ার যদি ঋণাত্মক হয় অথবা ভগ্নাংশ হয় তখন ধারাটি শেষ পথ থাকবে না। ওকে ঠিক আছে, এখন আমরা এই এক্সারসাইজের বেশ কিছু ফর্মুলা লিখব, এবং সেই ফর্মুলাগুলো কিভাবে এসছে তা আমি দুই একটা তোমাদেরকে ব্যাখ্যা করে দিব। সবগুলো না করলেও দুই একটা ব্যাখ্যা করে দিব। তাহলে সবাই এখন 5.2 এর গুরুত্বপূর্ণ 6টা ফর্মুলা লিখবা সবাই। গুরুত্বপূর্ণ 6টা ফর্মুলা, এগুলো লিখতে হবে এবং মুখস্থও করতে হবে। তারপরে আমি সবাইকে দেখিয়ে দিব যে এগুলা কোথা থেকে আসলো। একটা দেখাই দিলে তোমরা বুঝতে পারবা যে এগুলা কোথা থেকে আসলো। 5.2 এর মোট 6টা সূত্র। দেখো সবাই, 1 নাম্বার সূত্র। 1 নাম্বার সূত্রটা হচ্ছে 1 মাইনাস এক্স পাওয়ার মাইনাস 1। সবাই লিখে নাও, লিখে নেওয়ার পর আমি কথা বললে তখন দেখবে একদম ক্লিয়ার। সবাই আগে লিখে নাও আপাতত। 1 মাইনাস এক্স পাওয়ার হচ্ছে মাইনাস 1। ওকে, এটা সূত্র হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস দিয়ে ডট 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 ডট। তো আমরা সবাই জানি। আচ্ছা বলো তো, এই ধারার কি শেষ পথ থাকবে? কেন থাকবে না? কেন থাকবে না? কেন থাকবে না? কেন অসীম ধারা? এক্স্যাক্টলি। ওকে, তাহলে সবাই বুঝতে পেরেছে ব্যাপারটা, যে এই ধারার শেষ পথ থাকবে না, এটা অসীম ধারা। কেন অসীম ধারা? যেহেতু পাওয়ারটা মাইনাস আছে, পাওয়ার মাইনাস থাকলে ধারাটি অসীম হবে। ওকে, ভালো কথা। বাট আমরা এখন একটা কাজ করব, অথবা তোমাদের জন্য একটা পরামর্শ দিব, সেটা হচ্ছে যে তোমরা ডান পাশে একটু জায়গা রাখবা। হ্যাঁ, আমি এখানে পরবর্তীতে আরো কিছু ব্যাপার স্যাপার লিখবো। সবাই ডান পাশে একটু জায়গা রাখবা। এই যে আমি ডট ডট দিলাম, তো ডট ডট দেওয়ার পর আশা করি সবারই এখানে জায়গা আছে। সবাই জায়গাটা রেখে দিবা, আমি একটু পরে এখানে আরো কিছু লিখবো। সবাই লিখো 2 নাম্বার। হ্যাঁ, 2 নাম্বার লিখো 1 প্লাস এক্স পাওয়ার মাইনাস 1। আগে আমি 6টা ফর্মুলা লিখে নেই, তারপরে আমি এখানে আরো কিছু কথাবার্তা লিখবো। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে এটা একই রকম সূত্র, শুধু একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, সূত্র একই রকম। তাহলে টোটালি সেম, শুধু একটা প্লাস একটা মাইনাস। ওকে, আমি এখানেও ডট ডট দিয়ে দেখো অনেক জায়গা রেখেছি, এখানে আমি বেশ কিছু কথাবার্তা লিখবো। ওকে, এখন সবাই দেখো তো দুইটা সূত্রের মধ্যে পার্থক্যটা কি। পার্থক্যটা আমি একটু বলে দিই, সবাই ভালো করে শুনে নাও। দেখো, যখন তুমি দেখতেছো ভেতরেও মাইনাস বাইরেও মাইনাস, আবারও শুনো, যখন তুমি দেখতেছো ভেতরে মাইনাস এবং বাইরেও মাইনাস, তখন ডান দিকে সব প্লাস হবে। দেখো সবই প্লাস, কোনো মাইনাস নাই। তার মানে যদি ডাবল মাইনাস থাকে, ভেতরেও মাইনাস বাইরেও মাইনাস, যদি কখনো ডাবল মাইনাস থাকে তখন ডান দিকে সব প্লাস হবে। এবার সবাই দেখো, এটাতে ভেতরে প্লাস কিন্তু বাইরে মাইনাস, তার মানে কি একটা প্লাস একটা মাইনাস, তখন ডান দিকে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। আমি জাস্ট তোমাদেরকে মিলগুলো দেখাচ্ছি, হ্যাঁ, যে তোমরা যে মুখস্থ করবা, তো মুখস্থ করার সময় তো কিছু লিঙ্ক লাগবে, যে এই সিস্টেম ধরে মুখস্থ করলে সহজ হবে। সবাই দেখতে পেয়েছো, যখন ভেতরেও মাইনাস বাইরেও মাইনাস তখন ডান দিকে সব প্লাস, যখন ভেতরে প্লাস বাইরে মাইনাস অর্থাৎ প্লাস মাইনাস, তখন এদিকে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। ওকে, আমি চলে যাচ্ছি 3 নাম্বার সূত্রে। 1 মাইনাস এক্স পাওয়ার মাইনাস 2, এগুলো কোথা থেকে আসলো সবই দেখিয়ে দিব, সবাই লিখে নাও। 1 মাইনাস এক্স পাওয়ার মাইনাস 2, ডান দিকে সবাই লিখবা 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব প্লাস দিয়ে ডট ডট দিয়ে আমি কিন্তু জায়গা রাখতেছি। সবাই 4 নাম্বার লিখে নাও।
1 প্লাস এক্স পাওয়ার মাইনাস 2, এটা কে বলবে? হ্যাঁ বলো, আফরোজা বলো। ওকে, ধন্যবাদ। দেখো সে ঠিকই বলেছে, অর্থাৎ সে লিঙ্কটা বুঝতে পেরেছে। লিঙ্কটা কেমন ছিল? লিঙ্কটা ছিল যে যখন ভেতরে প্লাস বাইরে মাইনাস, তখন ডান দিকে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। আর যখন ভেতরেও মাইনাস বাইরেও মাইনাস, তখন ডান দিকে সবই প্লাস। ওকে, আশা করি পার্থক্য সবাই বুঝতে পেরেছো। আমি 5 নাম্বার এবং 6 নাম্বারে যাচ্ছি। 1 মাইনাস এক্স পাওয়ার মাইনাস 3, 1 মাইনাস এক্স পাওয়ার মাইনাস 3। ওকে, তো এটার ফর্মুলা হচ্ছে 1 প্লাস 3x প্লাস 6x স্কোয়ার প্লাস 10x কিউব। এভাবে আরো অনেক সম্ভব। আমি যদি আরেকটা লিখে দিই, ঠিক আছে, লিখে দিই আরেকটা, 15x⁴ প্লাস ডট ডট। তোমরা হতাশ হওয়ার দরকার নেই, আমি কিছুক্ষণ পরেই দেখিয়ে দিচ্ছি যে এগুলো কিভাবে আসে। তো অটোমেটিক্যালি 6 নাম্বারটা কি হওয়া উচিত? 1 প্লাস এক্স পাওয়ার মাইনাস 3। মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একই সূত্র, কিন্তু ভেতরে প্লাস বাইরে মাইনাস। তার মানে ডান দিকে একটা প্লাস হবে একটা মাইনাস হবে, সূত্র একই থাকবে, একটা প্লাস একটা মাইনাস হবে। ওকে, তাহলে একটা প্লাস একটা মাইনাস দিয়ে, এটা মাইনাস দিয়ে ডট ডট হবে। ওকে, তাহলে আমরা 6টা সূত্র লিখলাম। 6টা সূত্র লেখার পর তারা এটা নিয়ে একটু গবেষণা করছে যে এই 6টা সূত্র এটা কি এক্স এর সকল মানের জন্য সত্য কিনা। অর্থাৎ যেহেতু এটা একটা সূত্র এবং এখানে এক্স এর ব্যবহার হয়েছে, তো এক্স মানেই তো চলক, আর আমরা তো চলকের মান ইচ্ছা মতো বসাতে পারি। মনে করো আমরা এক্স এর মান 2 বসিয়ে দিলাম, এক্স এর মান 3 বসালাম, এক্স এর মান -5 বসালাম। চলক এক্স এর তো যে কোনো মান বসানো যেতে পারে, কিন্তু চলক এক্স এর যে কোনো মান বসালেই কি এই সূত্র ঠিক? হ্যাঁ বলো। মানে প্রথম কথা মুখস্থ করবা, আর দ্বিতীয় কথা হচ্ছে আমি একটু পরে দেখিয়ে দিব যে এগুলো কোথা থেকে আসলো। বাট তোমাকে আলটিমেটলি মুখস্থই করতে হবে। আলটিমেটলি তোমাকে এই যে 6টা সূত্র তোমাকে মুখস্থ করতে হবে। বাট আমি দেখিয়ে দিব যে মানে এটা কিভাবে আসে। ওকে, তাহলে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, কি বলতেছিলাম সেটা হচ্ছে যে, আচ্ছা ঠিক আছে, ও আচ্ছা হ্যাঁ, মনে পড়লো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এক্স এর মান আমরা কি সবই বসাতে পারবো? অর্থাৎ এক্স এর মান কি যে কোনো কিছু বসালেই কি এই ধারাটা সত্য হবে? তারা গবেষণা করে দেখছে যে না, এক্স এর মান যে কোনো কিছু বসালেই এই ধারাগুলি সত্য হবে এরকম না। একটা লিমিটেশন আছে, অর্থাৎ একটা সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা হচ্ছে যে তারা বের করেছে এরকম যে সীমাবদ্ধতা হচ্ছে অবশ্যই এক্স এর মানটা -1 থেকে +1 এর ভেতরে থাকতে হবে। সবাই লিখে নাও, এই শর্তে যদি এটা না হয় তাহলে উপরের ধারাগুলি সত্য হবে না। এটা হচ্ছে শর্ত, উপরের ধারাগুলি সত্য হওয়ার জন্য শর্ত যে অবশ্যই তুমি যে এক্স এর মানগুলি এখানে মানে লিখবা, সেই মানগুলি অবশ্যই -1 থেকে বড় হতে হবে এবং +1 থেকে ছোট হতে হবে। কিরকম? এই যে ব্যাপারটা, মনে করো এটা হচ্ছে একটা সংখ্যা রেখা, সংখ্যা রেখা, এটা মনে করো 0, এটা -1, এটা হচ্ছে 1। তার মানে কি এক্স এর মান -1 থেকে বড় হতে হবে আর +1 থেকে ছোট হতে হবে। শুধুমাত্র এই মানগুলির জন্য উপরের এই 6টা ধারা সত্য। উপরে এই 6টা ধারা যা আমি লিখলাম, এই ধারাগুলি শুধুমাত্র এক্স এর মান যদি -1 থেকে +1 এর ভিতরে থাকে, শুধুমাত্র তখনই এই ধারাগুলি সত্য। যদি মানগুলি এর বাইরে চলে যায়, ধারাগুলি সত্য হবে না। তুমি একটা বসিয়ে দেখতে পারো, যে কোনো একটা বসিয়ে দেখতে পারো। যেমন দেখো, মনে করো এখানে কিন্তু লেখা আছে কি এক্স এর মান 1 থেকে ছোট হবে, লেখা আছে এক্স এর মান 1 থেকে ছোট হবে। তুমি কি করলা? এক্স এর মান 1 ধরলা, মনে করো লেখা ছিল কিন্তু 1 থেকে ছোট হবে, মানে 1 যে হবে তা কিন্তু লেখা নাই। বলা আছে 1 এর চেয়ে ছোট হবে, 1 যে হবে তা কিন্তু লেখা নাই। কিন্তু তুমি কি করলা? 1 ধরলা। এখন তুমি বসাও, জাস্ট আমি একটা সহজটাতে বসাই। দেখো একদম প্রথমটাতে বসাই, এক্স এর মান 1,
একদম প্রথমটাতে বসাই, সবাই খেয়াল করো। এই যে এক্স এর মান যদি এখানে 1 বসিয়ে দেই, তাহলে দেখো তো সবাই 1 মাইনাস 1 এটা 0 হয়ে যায় না? 1 মাইনাস 1 0 হয়ে যায়। সবাই দেখতে পাচ্ছি বাম পক্ষ 0 হয়ে যাচ্ছে। এবার দেখো তো ডান পক্ষ, এক্স এর মান 1, এক্স এর মান 1, এক্স এর মান 1। তার মানে আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 4। শুধুই কি 4? এদিকে তো আরো আছে, এদিকে তো আরো আছে, রাইট? তার মানে ডান দিকের যোগফলটা ইনফিনিটি, অথচ বাম দিকের যোগফল দেখতে পাচ্ছি শূন্য হয়ে যাচ্ছে। তার মানে মিলতেছে না। সো তাদের যে দেয়া শর্ত, তুমি যদি এক্স এর মান এর বাইরে নিয়ে নাও তাহলে একটা ধারাও মিলবে না। সো এটা সীমাবদ্ধতা। তো এই সীমাবদ্ধতাটা আরেকটা সিস্টেমে লেখা হয়, সেটা তোমরা এখন বুঝবা না, অন্য একটা অধ্যায় পড়লে বুঝবা। তো আমি জাস্ট লেখার জন্য লিখে দিচ্ছি। সেটা হচ্ছে এই জিনিসটাকে পরম মান দিয়ে লেখা হয়, পরম মান চিহ্ন। সেটা কিরকম? মডুলাস এক্স লেস দেন 1। তোমরা হয়তো বা এটা বুঝবা না এখন যে এখান থেকে কিভাবে এটা লেখা যায়। তো এটা সেকেন্ড পেপারের যে প্রথম অধ্যায় আছে বাস্তব সংখ্যা, ওই অধ্যায় যখন পড়ানো হবে তখন তোমরা বুঝতে পারবে। তো আপাতত জাস্ট তুমি এমনি লিখে নাও, উপরের শর্ত এবং নিচের শর্ত কিন্তু একই। হ্যাঁ, এটা হচ্ছে পরম মান চিহ্ন, মডুলাস অফ এক্স লেস দ্যান 1, এটা যে কথা এটা একই কথা। তো এটা আসলে বাস্তব সংখ্যা না বুঝলে বুঝবা না। তো এটা আমরা পরেই বোঝাবো, আপাতত জাস্ট লেখার জন্য লিখে দিলাম। ওকে, এখন আমি চলে যাচ্ছি যে এই সূত্রগুলো কোথা থেকে আসলো। আমি মোট লিখলাম 6টা সূত্র। তো আমি 6টার মধ্যে যে কোনো একটা দেখিয়ে দিই। এখন যদি তোমাদের কোনো চয়েস থাকে বলতে পারো স্যার এত নাম্বারটা দেখিয়ে দেন, কিন্তু যে কোনো একটা। 5 আর 6 এর মধ্যে একটা, ঠিক আছে, আমি তাহলে 6 নাম্বারটা দেখাই দিই। হ্যাঁ, 6 নাম্বারটা। ওকে, তাহলে সবাই খেয়াল করবা যে 6 নাম্বার সূত্র কিভাবে আসলো, আমি এটা দেখানোর চেষ্টা করতেছি সবাই। তো ওই কথা একই, যে তুমি যতই দেখো না কেন আলটিমেট তোমাকে এগুলো মুখস্থই করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমি 6 নাম্বারটা দেখানোর জন্য আমরা একটু দেখে নিই সবাই যে পাওয়ারটা কত। পাওয়ার নিশ্চয়ই -3। আমরা দেখতে পাচ্ছি 6 নাম্বারে পাওয়ারটা হচ্ছে -3। তাহলে আমরা কাজ করি সবাই, এই যে উপরের যে ফর্মুলা লিখেছিলাম দেখো সবাই, এই যে আমাদের উপরে লিখে দেয়া, এই যে উপরে লিখে দেয়া এই ফর্মুলাটা, আমরা সবাই একটা কাজ করি, এই n এর মান বসিয়ে দিই -3। সবাই বসাও। কি করতেছি দেখো, 1 প্লাস এক্স। হ্যাঁ, এই যে পাওয়ার দেখো n, n এর পরিবর্তে -3 বসিয়ে দিই। যদি n এর পরিবর্তে -3 বসাই তাহলে কি হবে? নিশ্চয়ই এখানেও -3 বসাবো, এখানে -3, এখানে -3। তার মানে কি, তুমি উভয় পক্ষে n এর মান বসিয়ে দিচ্ছ -3। সো সবাই এখন ডান দিকে এর মান -3 বসাও। সবাই ডান দিকে সমস্ত n এর জায়গায়, হ্যাঁ যতগুলি n আছে সমস্ত n এর জায়গায় সবাই -3 বসিয়ে দাও। আর একটা কথা দেখো তো, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়ালের মান যে 2, এটা তো আর নতুন করে বলার কিছু নাই। ওকে, 2 ফ্যাক্টোরিয়ালের মান যে 2, এটা আমরা আগে অনেকবারই বলেছি। এখানে তুমি কি এটা কথা বলতেছো? এটা, ও আচ্ছা, ও আচ্ছা, বুঝতে পারছি। যাক, যাক শোনো, সূত্র হিসেবে একটা প্লাস একটা মাইনাস হবে, কিন্তু আমরা তো ওইটাই প্রমাণ করব, বুঝছো? আমরা কিন্তু ওইটাই প্রমাণ করতে যাচ্ছি। ওকে, যে মানে আমাদের অরিজিনাল সূত্র কিন্তু এইটা। সো এই অরিজিনাল সূত্র থেকে ওই 6 নাম্বার সূত্রে কিভাবে একটা প্লাস একটা মাইনাস আসলো, ওইটাও কিন্তু প্রমাণ করার বিষয়। সো তুমি ওইটাও কিন্তু সরাসরি এখন লিখতে পারবা না, ওইটা অটোমেটিক আসবে। হ্যাঁ, মানে সেটা পরে চলে আসবে আর কি, বাট সেটা তুমি নিজে থেকে দিবা না আগে থেকে। ওকে, ওকে ঠিক আছে, তাহলে সবাই একটু লিখে নাও। -3 বসাও, -3 -1 -3 -2। নিচে দেখো 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়ালের মান যে 6, এটাও নতুন করে বলার কিছু নাই, এগুলো নিয়ে আগে কথা হয়েছে। ডট ডট দিয়ে দিলাম। সবাই দেখতে পাচ্ছ 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6। ওকে, ঠিক আছে, আমরা এখন একটু ক্যালকুলেশন করব। 1 -3x প্লাস, উপরেরটা আমি দেখতে পাচ্ছি -3 ইন্টু -4। বেশি লিখবো না, জাস্ট এক লাইন লিখে শেষ করে দিচ্ছি, সবাই দেখো।
এটা -3, এটা -4, এটা -5, নিচে 6 ইন্টু এক্স কিউব। ব্যাস, এখন আমি আর বেশি লিখবো না, তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করে সরাসরি লিখে দিতে চাই। দেখো বাম দিকে কি ছিল, বাম দিকে ছিল 1 প্লাস এক্স হোল পাওয়ার -3, বাম দিকে ছিল এটা, ডান দিকে 1 মাইনাস 3x। ওকে, যদি সবাই লিখে নিয়ে থাকো তাহলে সবাই এখান থেকে যার যার ক্যালকুলেটর ব্যবহার করে বলো এখানে গুণ করে ভাগ করলে কত আসে। 3 4 12, তার মানে +6x²। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। সবাই আবারও খেয়াল করো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আলটিমেট কিন্তু মাইনাস থাকে। ওকে, এবার দেখো 3 4 12, 5 12 60, 60 ভাগ 6 10 হয়। এখন দেখো তোমরা মোটামুটি ব্যাপারটা ক্লিয়ার কিনা যে সূত্রগুলো কিভাবে এসছে আসলে। এই সবাইকে ওকে, তার মানে তুমি যদি এই যে তোমার যে অরিজিনাল সূত্র, এই দেখো তোমার যে অরিজিনাল সূত্র, তুমি যদি অরিজিনাল সূত্রতে n এর মান -1 বসাও, হ্যাঁ তুমি কিন্তু একটা পেয়ে যাবা। তুমি যদি n এর মান -2 বসাও আর একটা পাবা। তার মানে তুমি এখানে বিভিন্ন রকম মান বসালে তুমি সবগুলো সূত্রই পেয়ে যাবে। তাহলে আমরা আশা করি সবাই বুঝতে পারলাম ব্যাপারটা, যে সূত্রগুলো আসলে অরিজিনাল সূত্রে বিভিন্ন মান বসানোর মাধ্যমে আসে। ওকে, ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু এতক্ষণে এই 6 নাম্বারটা প্রমাণ করলাম। ওকে, ঠিক আছে। এখন দেখো তাহলে, এখন আমরা এই যে ডট ডট দিয়ে দেখো একটু গ্যাপ রাখছিলাম, এই গ্যাপটা এখন ফিল আপ করে দিই সবার জন্য। সবাইকে এটা একটু দেখিয়ে দিই যে এটা আমরা আসলে কি করতে চাচ্ছি। ওকে, দেখো সবাই, সিস্টেমটা হচ্ছে এই ধারাটা অবশ্যই অসীম ধারা, কোনো সন্দেহ নাই, কিন্তু এই ধারার মধ্যবর্তী যদি একটা পদ আমরা লিখি, মধ্যবর্তী একটা পদ যাকে আমরা বলে থাকি সাধারণ পদ, অর্থাৎ এই ধারার শেষ পদ লিখতেছি না, শেষ পদ ইনফিনিটি, কিন্তু এই ধারার মধ্যবর্তী একটা পদ লিখতে চাচ্ছি যাকে আমরা বলতে চাচ্ছি সাধারণ পদ। তো সেটা কিভাবে লেখা যায় আমি আগে লিখে দিই, তারপর তোমরা মিলিয়ে দেখবা। দেখো আমি লিখে দিলাম এই ধারাটির সাধারণ পদ x⁴ আমি লিখে দিলাম এই ধারাটির সাধারণ পদ x⁴ লিখে দিয়ে প্লাস দিয়ে আবার কিন্তু ডট ডট দিয়ে দিলাম, তার কারণ ধারাটির শেষ পদ থাকবে না, ধারাটির শেষ পদ থাকবে না, অবশ্যই ডট ডট দিতে হবে। কিন্তু এই পদটা কি, এই পদটাকে আমি বলতে চাচ্ছি সাধারণ পদ। দরকার হয় লিখে দিই উপরে, এই বরাবর যত পদ লিখব, এই বরাবর যত পদ লিখব সবাইকেই বলা হবে সাধারণ পদ। তো এই সাধারণ পদের বৈশিষ্ট্য কি? সাধারণ পদের বৈশিষ্ট্য হচ্ছে সাধারণ পদ অবশ্যই এমন পদ হতে হবে যেখানে এই আর এর বিভিন্ন মান বসালে তুমি এই প্রত্যেকটি পদ পাবা। সাধারণ পদ অবশ্যই এমন পদ হতে হবে যেখানে আর এর বিভিন্ন মান বসালে তুমি এই প্রত্যেকটি পদ পাবা। সবাই খেয়াল করো যে এটা সাধারণ পদ হিসেবে পারফেক্ট হয়েছে কিনা, সবাই মিলিয়ে দেখো তো পারফেক্ট হয়েছে কিনা। মনে করো তুমি আর এর মান 2 বসাও, আর এর মান 2 বসালে কি পাবা, x², এই দেখো x²। আর এর মান 3 বসাও, x³ এই যে x³। তুমি আর এর মান 0 বসাও, আর এর মান 0, x⁴, x⁴ মানে কি, নিশ্চয়ই 1, x⁴ মানে 1, এই দেখো 1। তার মানে সাধারণ পদ এমন একটি পদ যা কিনা সবাইকে রিপ্রেজেন্ট করে, সবার প্রতিনিধিত্ব করে, এরকম একটা পদকেই বলা হয় সাধারণ পদ। সো আমরা দেখতে পাচ্ছি এই পদটা কিন্তু সাধারণ পদ হিসেবে পারফেক্ট। আচ্ছা, এখন থেকে পরেরটার কি অবস্থা হবে, পরেরটা। আচ্ছা, পরেরটার জন্য একটু বিশেষ পার্থক্য থাকবে। সেই বিশেষ পার্থক্যটা কি এটা আমি একটু বলি। বিশেষ পার্থক্যটা হচ্ছে এটা, যে দেখো এখানেও পাওয়ারগুলো যেরকম ছিল এখানেও কিন্তু পাওয়ারগুলো একই রকম। তার মানে পাওয়ার x⁴ এখানে আসলেও x⁴ হবে, এবং প্লাস দিয়ে অবশ্যই ডট ডটই হবে। বাট একটু তো পার্থক্য থাকবেই। দেখো পাওয়ারগুলো কিন্তু 1 2 3, দেখো পাওয়ারগুলো 1 2 3, সো পাওয়ার কিন্তু সেম। এজন্য এখানে যদি x⁴ হয় এটাও x⁴ হবে। কিন্তু পার্থক্যটা দেখো, পার্থক্যটা হচ্ছে এখানে ছিল সবগুলো প্লাস চিহ্ন, আর এখানে দেখো একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। সবাই সব সময়ের জন্য মনে রাখবা ম্যাথের একটা সিস্টেম এটা, যেই সিস্টেম তুমি এখনই বুঝতে পারবা, সেটা হচ্ছে
এই যে চিহ্ন একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এই চিহ্নকে আনা যায় -1 দিলে এই চিহ্নকে আনা যায়। এটা ম্যাথের একটা সিস্টেম, তুমি এখনই জেনে রাখো। আমি বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আসে, বাট তুমি এটা জেনে রাখো যে -1 এটার একটা বিশেষ ফরম্যাট। এই ফরম্যাটটা কখন ব্যবহার হবে? যখন তোমার একটা প্লাস একটা মাইনাস চিহ্ন দরকার হবে, একটা প্লাস একটা মাইনাস চিহ্ন দরকার হবে, তখন এটা একটা বিশেষ ফরম্যাট -1 আমি এখন দেখিয়ে দিই যে আসলে আসে কিনা। সবাই খেয়াল করো। মনে করো তুমি আর এর মান 3 বসাবা, মনে করো তুমি আর এর মান বসাবা 3। তাহলে আমি একটু সবাইকে বসিয়ে দেখাই, সবাই খেয়াল করো। এই যে আমি আর এর মান 3 বসিয়ে দিই, তার মানে কি হবে? এটা -1 এর পাওয়ার হবে 3, -1 এর পাওয়ার হবে 3। এক্স এর পাওয়ার কি বললাম? আমরা আর এর মান কিন্তু 3 বসাচ্ছি আপাতত। সবাই দেখো তো, -1 এর পাওয়ার যদি কিউব হয় তাহলে কি মাইনাস ফিরে আসে না? আমরা মনে হয় সবাই জানি এটা, নাকি? আমরা সবাই জানি যে, ওকে, খুব ভালো, যে মাইনাসের পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটা থেকে যায়, আর সাথে আছে এক্স কিউব। ওকে, এবার আমরা আরেকটা মিলাই দিই। মনে করো আমরা আর এর মান 2 বসাই, আর এর মান 2। সবাই খেয়াল করো আরেকটা, যদি আর এর মান 2 বসাই, এই যে আর এর মান বসালাম 2, এক্স এর পাওয়ার 2। সবাই দেখো, -1 এর পাওয়ার 2, আমরা জানি মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয় ওইটা কিন্তু প্লাস হয়ে যায়, অতএব এই -1 কিন্তু প্লাস হয়ে যাবে। সো এই মাইনাসটা আর থাকলো না, প্লাস হয়ে গেল, সাথে থাকলো এক্স স্কোয়ার। সো তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ -x কিউব। দেখো তো, -x কিউব ছিল তোমার, তুমি দেখতে পাচ্ছ +x স্কোয়ার, দেখো +x স্কোয়ার ছিল। তার মানে কি -1 এটা একটা বিশেষ ম্যাথমেটিক্যাল ফরম্যাট, যেই ফরম্যাটের মাধ্যমে তোমার যদি কখনো একটা প্লাস একটা মাইনাস দরকার হয় তখন তুমি এই ফরম্যাটের সাহায্যে কাজটা করতে পারবে। সো সবাই খেয়াল রাখবা যে 1 নাম্বার সূত্রের সাধারণ পদ এবং 2 নাম্বার সূত্রের সাধারণ পদ একই থাকবে, শুধুমাত্র একটাতে এই ফরম্যাটটা ব্যবহার হবে, আর একটাতে এই ফরম্যাটটা ব্যবহার হবে না। যখন সবগুলো প্লাস হবে তখন তো আর এই ফরম্যাটের দরকার নেই, আর যখন একটা প্লাস একটা মাইনাস তখন এই ফরম্যাটটা ব্যবহার করতে হবে। তো আমি একইভাবে 3 নাম্বারটাও লিখবো সাধারণ পদ এবং 4 নাম্বারটাও লিখবো। তো সময় তো খুব বেশি নাই, মিটিং আবার কেটে যাবে। আচ্ছা, ঠিক আছে, সবাই একটু দেখো, আমি খুব দ্রুত বলে দিই, সবাই দেখো। এই যেটা, হ্যাঁ, এই যেটা মনে করো আমি লিখে দিলাম x⁴ লিখে দিলাম, লিখে দিয়ে প্লাস দিয়ে অবশ্যই ডট ডট দিয়ে দিব, কেননা এই ধারাগুলি অসীম ধারা। দিলাম ডট ডট। দেখো আমি কিন্তু এখানে একটু জায়গা রেখেছি। জায়গাটা কেন রাখলাম সবাই খেয়াল করো। জায়গাটা রাখলাম এই কারণে, দেখো তো উপরেরটাতে দেখো এক্স কিউবের সহগ 1, এক্স স্কোয়ারের সহগ 1, মানে কি উপরের দুইটা সূত্রে কিন্তু সহগ নিয়ে কোনো ঝামেলা ছিল না। কেন? সবগুলো সহগ ছিল 1, সবগুলো সহগ ছিল 1। সো এখানেও সহগটা 1, কোনো ঝামেলা ছিল না। বাট এখন খেয়াল করো তো, এক্স কিউবের সহগ 4, এক্স স্কোয়ারের সহগ 3, এক্স এর সহগ 2, তাহলে x⁴ এর সহগ কত হবে একজন বলো? তাহলে x⁴ রোকসানা বলো তো কেন? এক্স্যাক্টলি। ওকে, ওকে, থ্যাংক ইউ, তুমি ঠিকই বলেছো। সবাই খেয়াল করো যে ও কিভাবে বললো যে x⁴ এর সহগ হবে, x⁴ এর সহগ হবে r+1। ও কিন্তু ব্যাখ্যা দিয়েছে, তোমরা একটু খেয়াল করো সবাই। দেখো আমরা যখন পাওয়ারটা 3 ছিল তখন সহগ পাচ্ছি 4, তার মানে কি পাওয়ার যা থাকতেছে সহগ কিন্তু এক বেশি। সবাই আবার দেখো, যখন পাওয়ার 2 ছিল তখন সহগ পাচ্ছি 3, তার মানে কি পাওয়ার যা আছে সহগ কিন্তু তার চেয়ে এক বেশি। সো আমরা এই সিরিয়াল ফলো করে বলতে পারি পাওয়ার যদি আর হয় সহগ হবে আর এর চেয়ে এক বেশি। আশা করি সবাই বুঝতে পেরেছো যে এই সিরিয়ালটা পাওয়ার যা থাকতেছে সহগ তার চেয়ে এক বেশি, এই কারণে পাওয়ার যেহেতু আর, সহগ আর এর চেয়ে এক বেশি। ওকে, এটা শেষ। এবার আমি পরেরটা বলে একটু অ্যাটেন্ডেন্স নিব, পরেরটা বলেই। সবাই খেয়াল করো, পরেরটা আমি কিন্তু বলেছিলাম যে দুইটা ফর্মুলা কিন্তু একই, শুধু পার্থক্য একটাই, যে দ্বিতীয়টাতে এই বিশেষ ফরম্যাটটা ব্যবহার হবে। তার মানে যেহেতু আমার দ্বিতীয়টাতে একটা প্লাস একটা মাইনাস আছে, সো দ্বিতীয়টাতে -1 এই ফরম্যাটটা ব্যবহার হবে, কিন্তু আগে যা ছিল ওইটাই থাকবে, r+1
এক্স টু দি পাওয়ার আর, আগেরটা কিন্তু ওইটাই থাকবে, শুধুমাত্র এই বিশেষ এক্সটা এই ফরম্যাটটা ব্যবহার হবে যদি কিনা একটা প্লাস একটা মাইনাস থাকে। আচ্ছা যাক, তো আমরা মোট 4টা ফর্মুলার সব কিছু বললাম, শুধু 5 এবং 6 নাম্বারটা বাকি আছে। তো 5 এবং 6 নাম্বারটা আসলে সংক্ষেপে বোঝানোর জিনিস না, এটা একটা এক্সপেরিমেন্টাল ব্যাপার। তো এটা এত অল্প সময় হবে না আর কি। যেহেতু এখন আর সম্ভব হবে না, মিটিং এখনই কেটে যাবে, তাহলে আমরা 5 নাম্বার এবং 6 নাম্বারের বাকি অংশ আগামী ক্লাসে বলবো, এবং আমরা আগামী ক্লাসে বেশ কিছু ম্যাথ করব। ওকে, আমরা আগামী ক্লাসে বেশ কিছু ম্যাথও করব এবং 5 নাম্বার এবং 6 নাম্বারের বাকি অংশ আমরা আগামী ক্লাসে দেখিয়ে দিব। আর তোমরা তার আগে এই 1 থেকে 6 নাম্বার সূত্র মুখস্থ করে ফেলবা সবাই। সবার সবার হবে 1 থেকে 6 নাম্বার সূত্রটা সবাই মুখস্থ করে ফেলবা। ওকে, তাহলে আমরা যদি এখন 5 নাম্বার এবং 6 নাম্বারটা সরাসরি লিখে দিব, তো আমি আগে সরাসরি লিখে দিই, তারপরে আমি একটু ব্যাখ্যা করতেছি, সবাই দেখো। 5 নাম্বারটা সাধারণ পদ হাফ ইন্টু আর প্লাস 1 ইন্টু আর প্লাস 2, এটা 5 নাম্বারটার সাধারণ পদ, প্লাস অবশ্যই ডট ডট হবে। আর 6 নাম্বারটার সাধারণ পদ, এটা যেহেতু এটাতে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, সো নিশ্চয়ই এখানে সেই বিশেষ ফরম্যাটটা ব্যবহার হবে, -1 হোল টু দি পাওয়ার আর, এই বিশেষ ফরম্যাটটা ব্যবহার হবে। বাকিটা কিন্তু আগের মতোই থাকবে, বাকিটা উপরেরটার মতোই থাকবে, হাফ ইন্টু আর প্লাস 1 ইন্টু আর প্লাস 2, বাকিটা আগের মতোই থাকবে। ওকে, এখন তাহলে যদি এই দুইটা আমি যদি অল্প একটু ব্যাখ্যা করি তোমাদের জন্য, সবাই খেয়াল করো, এই দুইটার অল্প একটু ব্যাখ্যা। ব্যাপারটা হচ্ছে যে এই দুইটার ব্যাখ্যা হচ্ছে যে তুমি এটাকে একটু টেস্ট করতে পারো। মনে করো তুমি শেষ পদটা টেস্ট করবা, শেষ পদটা তুমি চাচ্ছ টেস্ট করতে, যে দেখি যেহেতু এটা সাধারণ পদ, আর সাধারণ পদের নিয়ম কি, সাধারণ পদের নিয়মই হচ্ছে যে এটা কিন্তু অবশ্যই সবাইকেই রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ তুমি এটার সাহায্যে যে কোনো পদ পাবা, এটাও পাবা, এটাও পাবা, এটাও পাবা। সো আমরা একটু টেস্ট করে দেখি যে এটার সাহায্যে যে কোনো পদ পাওয়া যায় কিনা। আমরা যে কোনো একটা চাইলে টেস্ট করতে পারি, এটাও টেস্ট করতে পারি, চাইলে এটাও টেস্ট করতে পারি। তাহলে দেখো আমি তোমাদেরকে যে কোনো একটা টেস্ট করে দেখিয়ে দিই। ওকে, আমি লাস্টেরটা দেখিয়ে দিই সবাইকে, 15 x টু দি পাওয়ার 4 এখান থেকে আসে কিনা। সবাই খেয়াল করো একটু, আমরা কি করব তাহলে, আমরা এখানে মান বসাবো। কি মান বসাবো, x এর পাওয়ার যেহেতু 4, তার মানে কি এখানে r এর পাওয়ার 4। আচ্ছা দুঃখিত, আমি এখানে x টু দি পাওয়ার লিখতে ভুলে গেছি, সবাই খেয়াল করো একটু। নিশ্চয়ই এখানে x টু দি পাওয়ার r হবে, আমি এটা লিখতে ভুলে গিয়েছি। এখানেও নিশ্চয়ই x টু দি পাওয়ার r হবে, এটা লিখতে ভুলে গিয়েছি। ওকে, সবাই এবার তাহলে খেয়াল করো যে আমরা কি করব, আমরা এখানে x এর পাওয়ারটা 4 বসিয়ে দিই, তার মানে কি r এর মানটা 4 বসাই, হাফ ইন্টু r এর মান 4, 4 প্লাস 1, আবার দেখো r এর মান 4, 4 প্লাস 2, এবং সাথে কি আছে, x টু দি পাওয়ার r আছে, x টু দি পাওয়ার 4, আমরা কিন্তু r এর মানটা 4 বসালাম। বসানোর পর আমরা সবাই দেখতে পাচ্ছি হাফ ইন্টু 4 প্লাস 1 মানে 5, 4 প্লাস 2 মানে 6, সাথে আছে x টু দি পাওয়ার 4। যদি আমরা একটু কাটাকাটি করি, 2 এবং 6 কাটলে 3 হয়, 3 5 15, 15 x টু দি পাওয়ার 4। সবাই দেখতে পাচ্ছি 15 x টু দি পাওয়ার 4। শুধু এটা না, তুমি যদি r এর মান 3 বসাও, যদি r এর মানটা তুমি 3 বসাও, তুমি এটা পেয়ে যাবে। তুমি যদি r এর মান 2 বসাও, r এর মান 2 বসালা, যোগ বিয়োগ করলে তুমি এটা পেয়ে যাবে। তার মানে এটা একটা অ্যানালাইসিস করে এটা বের করা হয়েছে, এবং এই সাধারণ পদ বের করার সূত্রও আছে আর কি, তো আমি সেদিকে যাচ্ছি না। তো ঠিক আছে, তাহলে আমরা সবাই লাস্টেরটা অবশ্যই সরাসরি মনে রাখবো, সরাসরি মনে রাখবো। আর আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সত্যিকার অর্থে এখানে আর এর মানটা বসালে এগুলো পাওয়া যাচ্ছে। আমি একটা দিয়ে দেখিয়ে দিলাম, তুমি যে কোনোটা বসাতে পারো। ওকে, তাহলে সবাই এই 1 থেকে 6 নাম্বার সূত্র সবাই ঠিকমতো মুখস্থ করবে, কেননা এই সূত্রের সাহায্যে আমরা আগামী ক্লাসে বেশ কিছু ম্যাথ করব। তো শিক্ষার্থীরা, আমি যা যা করালাম আজকে তার যদি একটা স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করি, সবাই দেখো আজকে ক্লাসে যা যা করিয়েছি। সবার প্রথমে ছিল এতটুকু, সবাই এতটুকু স্ক্রিনশট নিতে পারো। সবার প্রথমে এতটুকু ছিল, সবাই এতটুকু স্ক্রিনশট নিতে পারো। ওকে, আশা করি নিয়েছো। তাহলে আমি চলে যাচ্ছি পরবর্তী অংশে। দেখো সবাই পরবর্তী অংশে কি ছিল, পরবর্তী অংশে ছিল আমাদের 6টা সূত্র। সবাই দেখো পরবর্তী অংশে এই যে 6টা সূত্র ছিল, সবাই 6টা সূত্র স্ক্রিনশট নিয়ে নাও, এবং সবাই এগুলো তোমাদের খাতায় লিখে নিবে এবং খুব ভালো করে এগুলো মুখস্থ করবে।
আচ্ছা, নেক্সট আমি একটা রাফ দেখিয়েছিলাম তোমাদেরকে। প্রথমে দেখিয়েছিলাম এই 6 নাম্বার সূত্রটা প্রমাণ দেখিয়েছিলাম যে এক্স এর মান সরি পাওয়ার এন এর মান -3 বসিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সবাই এটাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সবাই দেখো, এই যে আমি 6 নাম্বারটার, শুধুই 6 নাম্বারটা, হ্যাঁ আমি 6 নাম্বারটা তোমাদেরকে প্রমাণ করে দেখিয়েছিলাম। তোমরা স্ক্রিনশট নিতে পারো। আমি 6 নাম্বারটা প্রমাণ করে দেখিয়েছিলাম যে কিভাবে আসে, অর্থাৎ এক্স পাওয়ার এন -3 দিয়ে দেখিয়েছিলাম যে কিভাবে আসে। নেক্সট আমি মাত্র তোমাদেরকে দেখালাম যে এই 5 নাম্বার এবং 6 নাম্বারের সাধারণ পদ। এবার দেখো, এই যে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে যদি তুমি আর এর মান 4 বসাও কেমন আসে, আর এর মান 4 বসালে এটা আসে কিনা। তো সবাই স্ক্রিনশট নিয়ে নাও, সবাই এগুলো খাতায় লিখে নিবে এবং সবাই সূত্রগুলো অবশ্যই মুখস্থ করবে। তাহলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।